This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি দল কখনো মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে যায় না, তাদের মুখ্যমন্ত্রী মুখ। কিন্তু যেভাবে দল আপনাকে ভবানীপুরে লড়ার সুযোগ দিল, একাধারে নন্দীগ্রাম, তাতে আপনি বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী। আমি এসবে উত্তর দেব না, কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দিই না। আর এখন আমাকে দল ভরসা করেছিল যে আপনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারান। 64,000 মুসলমান ভোট ছিল, সবাই মমতাকে ভোট দিয়েছে। হিন্দুরা অনেক ভাবনা চিন্তা করে, যদিও এখন হিন্দুরা অনেক সংগঠিত, কিন্তু মুসলমানরা ভাবনা চিন্তা করে না। তারা জানে যে খালার কাছেই তারা ভালো আছে, যারা মৌলবাদী। আবার যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা আমাদের সঙ্গে হাসিবুল দাঁড়িয়েছে। আমাদের সংখ্যা কম এদের, তাই আমাকে নন্দীগ্রামের দায়িত্ব দিয়েছিল। আমি জনগণকে নিয়ে হারিয়েছি। দল মনে করেছে যে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতাকে দাঁড় করানো উচিত। আমাকে নির্দেশ দিয়েছে, আমি পালন করেছি। আমার বিশ্বাস, যে বিশ্বাস এবং মর্যাদা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি আমার উপর রেখেছে, আমি সেটা মর্যাদা রাখতে পারি। আপনি ওখানে গেলেন, উনি কিন্তু এখানে এলেন না। আমার মনে আছে গতবার ওর প্রচার আমি কভার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে আমি নন্দীগ্রামে কুঁড়ে ঘর বানিয়ে থাকবো। উনি বলেছিলেন যদি নন্দীগ্রামে যেতান তাহলে আমি নন্দীগ্রামে কুঁড়ে। বছর ধরে আসেননি। উনাকে যে মুসলিম সহ 1,08,000 ভোট দিয়েছে, তাদের পাশেও দাঁড়াননি। এবং যাতে নন্দীগ্রামের মানুষ জল খেতে না পায়, সেজন্য পাইপগুলো বেছাতে দেননি। বিজেপি সরকার আসবে, নন্দীগ্রামের সমস্ত অসম্পূর্ণ কাজ আমরা করব। 30,000 যুবক বাইরের রাজ্যে থাকে, ক্ষুধার টানে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে, পশ্চিমবঙ্গে টাকা পাঠায়। সেই ছেলেদেরকে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। এই যে দিনের বেলায় নন্দীগ্রাম, রাত্রিবেলায় ভবানীপুর, এই ফিটনেস লেভেল এবং এই যে এর জন্য যে মানসিক জোর লাগে, তার সঙ্গে রাজ্য আপনি সামলাচ্ছেন কীভাবে? স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যার নিজের প্রতি আস্থা আছে সেই সাত্ত্বিক, যার নিজের প্রতি আস্থা নেই সে হচ্ছে নাস্তিক। আমার নিজের প্রতি আস্থা আছে এবং 55 বছর বয়স, যেসব ব্যাধি রোগ মানব জীবনে প্রবেশ করে, সুরাপান থেকে অনেক রকম আসক্তি, সেটা থেকে ভগবান আমাকে দূরে রেখেছে। এরা আমাকে 2004 থেকে দেখছে, 2004-এও আমাকে যা দেখেছে, হয়তো বয়স বেড়েছে, বয়সের ছাপ পড়েছে। রাজ্য সিকিউরিটি ছিল, এখন কেন্দ্রীয় সিকিউরিটি আছে। এর বাইরে কোনো পরিবর্তন আমার অন্তত হয়নি। গাড়ির কালার একই আছে, গাড়ির ব্র্যান্ড একই আছে, চুলের ছাঁট একই আছে, গোঁফের ছাঁট একই আছে। ঘড়ি ছিল না, তা নেই। আংটি কোনোদিন পরিনি, এখনও নেই। গলার হার কোনোদিন ছিল না, এখনও নেই। সুতির জামা কাপড়ে অভ্যস্ত, সেটাই আমার। আপনি কোন বিধানসভা ভিজুয়ালাইজ করছেন? কীরকম বিধানসভা? বাজিরা ভিতরে থাকবে। ভারত মাতা কি জয় দিয়ে বিধানসভার সূচনা হবে। বন্দে মাতরম গাইব আমরা। শুভেন্দু অধিকারীর কথা শুনছিলেন। আমার সহকর্মী ঠোঁটকাটা রাজার সঙ্গে তার কথা হচ্ছিল, আর এই মুহূর্তে আমি ঠোঁটকাটা শুভজিৎ। শুভেন্দু অধিকারী লড়ছেন দুটো কেন্দ্রে। বাংলার ভোটে এরকমটা কিন্তু খুব একটা দেখা যায় না।
আসলে কত কিছুই তো দেখা যায় না, কিন্তু এবারের ভোটে অনেক কিছুই দেখা যাচ্ছে যা আগে দেখা যায়নি। ঝাড়গ্রাম, সেখানে জনসভা শেষে প্রধানমন্ত্রীর কনভয় এগোচ্ছিল বেলদার পথে। রাজ কলেজ মোড়ে হঠাৎ থেমে গেল কনভয়, থামলো চবনলাল স্পেশাল ঝালমুড়ি। সেই দোকানের সামনে, এলাকায় বিহারী বাবুর দোকান নামে পরিচিত যে এলাকা, সেখানে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোজা গেলেন সেই দোকানে। দোকানের মালিক আদতে গয়ার বাসিন্দা বিক্রম সাউ, তিনি তো প্রধানমন্ত্রীকে দেখে আপ্লুত। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का इस्तेमाल? नहीं, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ दाल थोड़ी खाएंगे? हाँ दाल हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर, एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ सर प्याज खाते हैं आप? दाल में हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। তার মানে আমার মাথা খাবেন না আমি কারো মাথা খাবো? दिमाग नहीं खाते बस। ঝাড়গ্রাম রাজ কলেজ মোড় এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে রইল। ভারতের প্রধানমন্ত্রী ঠিক এই দোকানটি থেকে দাঁড়িয়েই ঝালমুড়ি কিনে খেলেন। বিহারী বাবুর চবন প্লাস স্পেশাল মুড়ি। सर आए डायरेक्ट मेरे दुकान आए, फिर मेरे दुकान आए, बोले मुड़ी बना दो। फिर मुड़ी बनाए सर, बोले बहुत बढ़िया मुड़ी बनाए। खाकर बोले मुड़ी खाई क्या? हाँ मुड़ी खाए थे। और क्या क्या बात बताए? मुड़ी के फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। यही सब बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर, घर संसार चल जाता है। हम सर आगे जाए तो सर के बोले जय श्री राम सर, तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए, आप आपस आए। हाँ बहुत खुश हैं। आपका पुरानी चीजें खाने आए यार। हाँ, अरे यही खाएंगे। हाँ हाँ, जाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। चलो। ভোটে এবার নানা ছবি। রাস্তায় রাস্তায় ঘুরছে রাইফেল হাতে কেন্দ্রীয় বাহিনী, যেখানে সেখানে নাকা চেকিং চলছে, নেমে গিয়েছে বুলেট প্রুফ সাঁজোয়া গাড়ি। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে বুথের 100 মিটার ঘিরে থাকবে লক্ষণ রেখা। তারই মধ্যে গড়িয়াহাট আর হাজরা মোড় বেশ কিছুক্ষণের জন্য চলে গেল নাগা সন্ন্যাসীদের দখলে। ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে সাধুদের সম্পর্কে ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর মন্তব্যের প্রতিবাদে সাধুদের মিছিল। বালিগঞ্জ স্টেশন থেকে ভবানীপুর পর্যন্ত নেতৃত্বে কার্তিক মহারাজ, দেখা গেল রাসবিহারীর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে। নির্বাচনের ঠিক আগে শহর কলকাতার রাজপথে হিন্দুদের নিয়ে মিছিল, তার সঙ্গে হর হর মহাদেব, জয় শ্রীরাম থেকে শুরু করে হিন্দুদের পক্ষে একাধিক স্লোগান। সাধু সন্ন্যাসীদের প্রতি অপমান, চোর ডাকাত বলে তাদেরকে প্রতিমান করেছেন, যার জন্য ভোলাগিরি আশ্রমের প্রাচীন আশ্রম, সেই আশ্রমের সন্ন্যাসীরা অপমানিত হয়েছেন। সারা ভারতবর্ষের সাধু সমাজ অপমানিত হয়েছেন। সমস্ত মঠ মিশন থেকে সাধু সন্ন্যাসী আজকে রাস্তায় নেমেছেন। কার্তিক মহারাজ থেকে শুরু করে রাসবিহারীর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত প্রত্যেকে এই মিছিলে পা মিলিয়েছেন। এখানে ক্যান্ডিডেট, কিন্তু আমি এখানে কোনো এই মানে পার্টি এই দেখছেন আমার কাছে ফ্ল্যাগ দেখছেন, হিন্দু হিসেবে আমিও আমার নিজের নামে জয়েন করছি। হিন্দু হিসেবে আমার একটা আইডেন্টিটি আছে, পরিচয় তো আছেই। তৃণমূল বলছে আপনারা নাকি বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এসব করছেন। বিজেপিকে সুবিধা পাই দিতে করতেই পারে,
একদল টিএমসির জন্য করছেন আমাদের বহু সাধু সন্ন্যাসী। রবিবাসরীয় সন্ধ্যায় আজ ভবানীপুরে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী চেতলায় জনসংযোগ করলেন বিরোধী দলনেতা। বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করলেন। শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী আজ জনসংযোগে নেমেছিলেন, প্রচারে নেমেছিলেন। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। জেলায় জেলায় প্রচার সেরে নিজের নির্বাচন কেন্দ্র ভবানীপুরে আজ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি পরপর। এই মুহূর্তে আপনারা দুটো আলাদা আলাদা উইন্ডোতে যে দুটো আলাদা ভিজুয়াল দেখছেন, একদিকে ভবানীপুরে জনসংযোগে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চেতলায় জনসংযোগে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আবারও তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। 16 জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিরুধুনগরের কট্টানারপত্তি এলাকার ঘটনা এটি। আচমকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় বেশ কয়েকজনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নরেন্দ্র মোদী। এবার সেই খবরে আসি। আজ আলোর গতিবেগের থেকে দ্রুত যে খবরটা ছড়িয়েছে, রাজ্যে আইপ্যাকের ঝাঁপ বন্ধ। প্রতীক জৈনের অফিসে তালা পড়ে গিয়েছে। ফলে বুঝতেই পারছেন বিরোধী দলনেতা এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আরো অনেকটাই রাগিয়ে দিয়েছে। ওরা হারের দায় নেবে না, হারের দায় নেবে না বলে ঝাঁপ বন্ধ করে। প্রথম দফায় ভোট পড়ার আগেই যদি তৃণমূলের ভোট কুশলী সংস্থার দপ্তরে ঝাঁপ পড়ে, সেটা নিঃসন্দেহে বড় খবর হবে। সেটাই হয়েছে, যে কারণে শুরুতেই বললাম আলোর থেকেও দ্রুত বেগে সেখানে ছড়িয়েছে। কেন্দ্রীয় এজেন্সির চাপেই কি তাহলে আইপ্যাক তাদের দপ্তর বন্ধ করতে বাধ্য হলো? এ প্রশ্ন উঠল। সূত্র মারফত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ভোট কুশলী সংস্থা কর্মীদের ইমেল করে আইনি বাধ্যবাধকতার কথা বলেছে। মেইলের বার্তা অনুযায়ী আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনি বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে। 11 মের পর আবারও কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ গুনে গুনে 20 দিনের ছুটিতে আইপ্যাকের কর্মীরা। ততদিনে ভোট শেষ এমনটা নয়, রাজ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। তৃণমূল যদিও বলছে যে ভুল, এগুলো সবই ভুল, লোকজনকে বিভ্রান্ত করতেই নাকি ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। দেখুন, তৃণমূল এখন আইপ্যাক নির্ভর একটা দল, কথা আমার বলার অপেক্ষা রাখে না। ভোটের চূড়ান্ত মুহূর্তে আইপ্যাক সত্যি যদি কাজ করতে না পারে, তাহলে নিশ্চিতভাবেই তৃণমূলের উপর একটা চাপ তৈরি হবে। তৃণমূল যদিও তারা দাবি করছে যে বিভ্রান্তি ছড়াতেই নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খবরটা করা হয়েছে, মানে চাউর করা হয়েছে যাকে বলে। আইপ্যাকের মতোই নাকি কাজ করছে, এটা তৃণমূল কংগ্রেসের ভার্সন। এই রিপোর্টটি একেবারে বেসলেস রিপোর্ট। আইপ্যাক টিম ফুললি এনগেজ উইথ দ্য পার্টি। যেরকমভাবে তারা কাজ করছিলেন ঠিক একইভাবে তারা কাজ করছেন, এবং এই ধরনের ন্যারেটিভ মার্কেটে তারাই ছড়াচ্ছে যারা জানে যে এই রাজ্য দখল করতে পারবে না। এই ধন্দটা বাড়িয়ে দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। একবার শোনাবো তিনি কি বলছেন। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন? নিজের দলের মুখপাত্রের দাবির উল্টো সুরি গিয়েছেন কিন্তু তৃণমূলের সর্বময় নেত্রী। তাহলে খবরটা ভুয়ো নয়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির চাপেই হাত গুটিয়ে নিতে তাহলে কি আইপ্যাক বাধ্য হচ্ছে? এ প্রশ্ন পরিস্থিতি তুলল। আসলে আইপ্যাকের ওপর চাপ একটা তৈরি হচ্ছেই, একথা ঠোঁট কাটার বলার অপেক্ষা রাখেন। এটা খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, ভিজিবল। ইডির হাতে আইপ্যাক কর্তা বিনেশ চান্ডিল গ্রেফতার হয়েছে, আপনারা জানেন। প্রতীক জৈনের স্ত্রী ভাইকে তলব করে বঙ্গের আইপ্যাক কর্তার উপরেও মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করা হয়েছে, যার সূত্র কি, কোথায় সেই শিকড়টা? কয়লাকাণ্ড। আজ নরেন্দ্র মোদী, কিষণ রেড্ডি মানে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী, তারাও কিন্তু এই কয়লাকাণ্ড মানে কয়লা কেলেঙ্কারির কথা বলেছেন, দুষেছেন। मोदी ने संकल्प लिया है यहां के कोयले के लूटने वालों को, आपको अंधेरे में रखने वालों को
छोड़ा नहीं जाएगा। ये टीएमसी में सबका नंबर लगेगा और ये मोदी की गारंटी है। কয়লা দপ্তরটা কার? কেন্দ্রীয় সরকারের। খনিকে পাহারা দেয় কেন্দ্রীয় বাহিনী। আরে বিজেপির কয়লা মন্ত্রী মনে রাখুন, আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলবেন না, থুতু আপনার আর আপনার দলের মুখে পড়ছে। এই কয়লাকাণ্ডে 8ই জানুয়ারি আইপ্যাকের অফিসে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেড করেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো রকম ধোঁয়াশা কিন্তু নেই। আইপ্যাকের উপর কেন্দ্রীয় এজেন্সির চাপ রয়েছে, নাহলে আইপ্যাক কর্মীদের চাকরি দেওয়ার কথা কেনই বা শাসক দলের সুপ্রিমো বলছেন? শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আইপ্যাক তৃণমূল গুন্ডাদের নিয়ন্ত্রণ করে, টাকা পয়সা সাপ্লাই করে। আমি বলি ওটা তৃণমূলের মানে এই অভিষেকের শেল কোম্পানি, লিপস অ্যান্ড বাউন্সের শেল কোম্পানি হচ্ছে আইপ্যাক। সুতরাং সেই জন্য ওরা ভয় পাচ্ছে, আর কিছু না। অন্যদিকে আজই বালিগঞ্জের ফন্ড রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি ঢুকে পড়ে। শান্তনু কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, দীর্ঘদিন ধরে কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক হয়ে রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নিরাপত্তাও দেখেন। ভোটের বাজারে শান্তনুর ফ্ল্যাটে ইডি আধিকারিকরা কেন, প্রশ্ন উঠছে। তাহলে এটাও কি বিজেপির একটা কৌশল? এজেন্সি পলিটিক্স কি এটা? এই প্রশ্নগুলো কিন্তু এক্ষেত্রে উঠল। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? टीएमसी वालों का डर है। আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। जो अब तक बंगाल के लोगों को डराते थे, वो अब बंगाल टाइगर की दहाड़ से खुद डर गए हैं। প্রত্যেকটা কেস হবে জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। রেকর্ড করে রাখছেন মুখ্যমন্ত্রী, হিসেব ঘাঁটছেন বাইরন। সাগর দিঘির নয়া মডেলও কি বাইরনকে ঘিরে লেখা হবে? এ প্রশ্ন বাইরন নিজে তুলছেন। বাইরন বিশ্বাসের গুরু দক্ষিণায় কি সেটা লেখা হবে? চোর যদি বুক বাজিয়ে বলে যে আমি চোর, আমি চুরি করি, আর চোখে তাকাতে হয় বই কি সেক্ষেত্রে? এক্ষেত্রেও তাই হলো। সাগর দিঘির বাইরন বিশ্বাস তিনি যখন বললেন যে আমি স্বার্থপর, আমি বিশ্বাসঘাতক, অধীর রঞ্জন চৌধুরী আমার কাছে ভগবান, বলুন তো তাহলে অবাক হব না? এই সময় দাঁড়িয়ে এহেন স্তুতি শুনলে অবাক হব না? এতদিন পর ঠিক ভোটের মুখে এহেন বোধোদয় বিস্মিত হব না? নাকি প্যারালালি এই ভাবনাটাও কাজ করবে, ভোটের অঙ্ক কষেই বাইরনের এই অধীর স্তুতি, নিজের নাক কেটে অধীরকে তিনি এই মুহূর্তে গুরু দক্ষিণা দিতে চান এই সময়টায় দাঁড়িয়ে ভোটের প্রাক্কালে? কি বলেন আপনারা? দেখুন। স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি, আমি বলবো না করিনি, এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়, ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। বাইরনের যদি এরকম শেলি বা কিডস গোছের এই ধরনের যদি কোনো আত্মোপলব্ধি হয়ে থাকে, সেটা বাইরনই বলতে পারবেন। দল আলাদা হতেই পারে, রাজনৈতিক গুরুকে গুরু বলার মধ্যে অপরাধ নেই। গুরু অধীর এই শিষ্য বাইরনকে সাগরদিঘি উপনির্বাচনে প্রার্থী করে জিতেছিল। সিপিএমেরও পূর্ণ সমর্থন ছিল। ভোটের পর সেই বাইরনের 180 ডিগ্রি ডিগবাজি, হাতে তৃণমূলের ঝান্ডা ধরে নেন। সেদিন গুরুর কথা মনে হয়নি। আজ ওই কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী হয়ে অধীর চৌধুরীকে মনে পড়লো কেন? বাইরন বিশ্বাসকে বলবো, যখন তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি বিশ্বাসঘাতকতা করেছো কংগ্রেসের সঙ্গে, আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি। এখন যখন আমরা প্রার্থী করেছি মনোজ চক্রবর্তীকে সাগরদিঘিতে, তখন তুমি প্রায়শ্চিত্ত করার জন্য সাগরদিঘির মানুষকে বলো সবাই যেন মনোজ চক্রবর্তীকে ভোটটা দেয়। মনোজ চক্রবর্তী অধীর চৌধুরীর একেবারে খাস লোক, অধীরের বিশ্বস্ত সেনাপতি, 3 বারের বিধায়ক। 2006 থেকে 2021 একটানা বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছেন।
অধীর বহরমপুরে প্রার্থী হওয়ায় এবার মনোজকে পাঠিয়েছেন সাগরদিঘি। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা, সেই বিধানসভায় মনোজ চক্রবর্তীর মতো ডাকাবুকো নেতাকে পাঠিয়ে দেওয়া হলো। দলের অন্দরেই যেমন প্রশ্ন উঠতে শুরু করেছিল, এনে বুঝে কি তাকে এই বিপদের মুখে ফেলে দেওয়া হয়নি, সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন অন্দরমহলে বা রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। কারণ অপরদিকে যিনি রয়েছেন শিল্পপতি বাইরন বিশ্বাস। আমি নিজে বলছি, বাইরন বিশ্বাস যদি বিজেপি প্রার্থী কিংবা আদার্স কোনো প্রার্থী কিংবা লোকাল কোনো প্রার্থীকে আপনারা আমার থেকে বেটার মনে করেন, বাইরন থেকে বেটার মনে করেন, এগ্রিমেন্ট করে নেবেন, লিখিত নেবেন যে ওর থেকে ভালো সার্ভিস দেব, আপনারাকে হাত জোর করে বলছি ওনাকেই জয়ী করুন, আপনারা সার্ভিসটা নিন, ও আপনাদের সুযোগ সুবিধা সবসময় কাজে লাগলে আপনারা ওনাকেই জয়ী করুন, বাইরন বিশ্বাসকে জয়ী করানোর দরকার নেই। বাইরন বিশ্বাসের সঙ্গে এখনো কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সুসম্পর্ক রয়েছে, এরকম রাজনৈতিক অলিতে গলিতে কান পাতলে শোনা যায়। তারপরেও কেন মনোজ চক্রবর্তীর মতো ডাকাবুকো নেতা সাগরদিঘিতে? বিরোধী দল হিসেবে কংগ্রেস যখন রাজ্যে কোণঠাসা, তখনও দলের পতাকা ধরে মাটি কামড়ে পড়ে থাকা নেতাদের একজন মনোজ চক্রবর্তী। এহেন একজন লড়াকু নেতাকে হারার জন্য কি কংগ্রেস সাগরদিঘির প্রার্থী করেছে? সাগরদিঘি 65% ভোটার সংখ্যালঘু, তাতে কি কিছু আসে যায়? তৃণমূলের সুব্রত সাহা 21-এ এই কেন্দ্র থেকেই জিতেছিলেন। সেই সংখ্যালঘুরা আজ তৃণমূলের বাধা ভোটার নন। তার আজ পেয়েই কি অধীরের বিশ্বস্ত সেনাপতিকে হারাতে বিশ্বাসঘাতক শিষ্যকে গুরুবন্দনা করতে হচ্ছে, নাকি সত্যি অনুশোচনা? সাগরদিঘি উপনির্বাচনে জিতে দল বদলের পর এই বাইরন বিশ্বাসী তো অধীরের ভূমিকা নস্যাৎ করে দিয়েছিলেন। আমাকে আবার যদি ইলেকশনে দাঁড় করাই, যদি আবার ভোট করানো হয় পুনরায়, তাহলে আবার আমি জিতে দেখানোর ক্ষমতা রাখি। ওনারা আরও বিপুল ভোটে জয়ী করবেন আমাকে, কারণ এটা কোনো পার্টিগত ভোট হয়নি, কোনো কংগ্রেস পার্টির ভোট হয়নি, এটা বাইরন বিশ্বাসের ভোট হয়েছিল। বাইরনের সেই আত্মবিশ্বাসে আজ কোথায় চিত হচ্ছে? 2023-এ সাগরদিঘি মডেল বঙ্গের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পাঠ। কংগ্রেসের টিকিটে বাইরনের জয় ছিল তৃণমূলের অজেয় সংখ্যালঘু দুর্গে প্রথম বড় ফাটল। বাইনারির রাজনীতিতে হতাশ বাম কংগ্রেস সমর্থকদের জন্য বাইরন ছিলেন সোনালী রেখা, এক টুকরো আশার আলো। তৃণমূল কংগ্রেস সেই বাইরনকে দলে টেনে বার্তা দেওয়ার চেষ্টা করে, সাগরদিঘির ফল ছিল একটা বিচ্যুতি। আমি কোনো রকমভাবে কাজ করতে পারছিলাম না কংগ্রেসের থেকে। এখন আমি যদি কাজ না করতে পারি তো এমএলএ থেকে করব কি? তাই আমার চিন্তা ভাবনা হলো যে একটা রোলিং মানে তৃণমূলের সঙ্গে চলে আসা। তাই আমি তৃণমূলের থেকে কাজ করতে চাই এবং আগামীতে জনগণের যদি আমি কাজ দেখাতে পারি, করতে পারি, তো কেন জনগণ আমাকে ভোট দেবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাম কংগ্রেস সমর্থকদের হৃদয় ভেঙেছেন বাইরন। 3 বছর পরেও ভোটারদের চোখে বাইরন একজন মির্জাফর, বিশ্বাসঘাতক। নিজের কাজ দিয়ে আস্থা অর্জন করে উঠতে পারেননি, তাই বাধ্য হয়ে গুরু অধীরের নাম করছেন। তাতে কি বিশ্বাসভঙ্গের ক্ষতে আদৌ প্রলেপ পড়বে? লোক জিতেছিল, অতি লোভে দল চেঞ্জ করেছে, এখন নানা রকম সেন্টিমেন্টাল বাদ করে কোনো লাভ নেই, উনি বেঈমান হিসেবে প্রতিপন্ন হয়ে গেছেন। সাগরদিঘি ভোট রাজনীতিতে শেষ পর্যন্ত জিতবে কে? উন্নয়ন নাকি আদর্শ? অপেক্ষা এখন ভোটের ফলের। প্রার্থী বলছেন তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, আর নির্বাচন কমিশনের কর্মী বিএলও তারা বলছেন যে তৃণমূলকে ভোট দিন। আর সেটাই কোথায় হচ্ছে? সেই মুর্শিদাবাদে। শুনুন। ভুল হয় না এবার? না না, গ্রাম পঞ্চায়েতের ভোট না, এটা মোদি আর মমতার লড়াই। 4 নম্বরে তৃণমূলকে মেরে দিতে হবে। ভোট করলে আমরা সই করি, ওইসব দিয়ে লাভ নাই। শূন্য বিধানসভায়, শূন্য সিপিএম কংগ্রেস, না তাই তো, সব দিয়ে লাভ না। বিএলওদের উপরেই কিন্তু এবার ভোটার স্লিপ বিলির দায়িত্ব। আপনারা জানেন সেটা, যে কারণে এই কথাগুলো শোনালাম। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার বালিজানা বুথের বিএলও, পেশায় বালিগ্রাম প্রাইমারি স্কুলের শিক্ষক, তার নাম হাসানুজ্জামান শেখ। তিনি ভোটার স্লিপ বিলি করতে করতে ভোটারদের বলে দিচ্ছেন এটা পঞ্চায়েতের ভোট নয়। তিনি বলছেন, আমি তাকে কোট করছি, এটা পঞ্চায়েতের ভোট নয়, মোদি মমতার লড়াই। 4 নম্বরে তৃণমূল প্রার্থীকে ভোট দিন, বাম কংগ্রেস শূন্য, ওদের ভোট দিয়ে লাভ নেই, আমি ওনাকে কোট করলাম। ভুল হয় না এবার? না না, গ্রাম পঞ্চায়েতের ভোট না, এটা মোদি আর মমতার লড়াই। 4 নম্বরে তৃণমূলকে মেরে দিতে হবে। ভোট করলে আমরা সই করি, ওইসব দিয়ে লাভ নাই। শূন্য বিধানসভায়, শূন্য সিপিএম কংগ্রেস, না তাই তো, সব দিয়ে লাভ নাই। আসলে মুর্শিদাবাদে আজব সব কাণ্ড ঘটছে, বুঝলেন? ডোমকলে কিছুদিন আগে কি হলো?
তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির তিনি সেখানে বলছেন যে তিনি সিপিএম এর পিছনের চামড়া খুলে নাকি ডুগডুগি বাজাবেন। শুনুন তার কথাও শুনুন, মুর্শিদাবাদ বলে কথা। কেউ মারে, আমাদের লোকে কেউ মারে, তাহলে সেটা আমাকে ফোন করে জানাবে। তোমরা মারবে না, আমি গিয়ে এতবার মারবো ও পেছনের চামড়া ছাড়িয়ে ওটা ডুগডুগি বাজিয়ে ওর বাড়ি কাছে আমাদের লোককে মারে, ওর পেছনের চামড়া ছাড়িয়ে টুকটুকি বানিয়ে ওর বাড়ির কাছে গিয়ে বাজিয়ে দিয়ে আসবো। ঠিক আছে? ওদিকে অন্য কাণ্ড দেখুন, সেই ডোমকলে সেখানে তৃণমূলের একের পর এক কার্যালয় সিপিআইএম দখল নিয়ে নিচ্ছে। গত শুক্রবার দমকল পুরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূলের প্রাক্তন সভাপতি বাবু মালিথা তিনি দলবল নিয়ে সিপিএম এ যোগ দিতেই তৃণমূলের পার্টি অফিস সিপিএম এর দখলে চলে যায়। শুক্রবারের পর গতকাল মানে শনিবার দমকল পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল থেকে সিপিআইএম এ যোগ দেন অন্তত 500 পরিবারের সদস্যরা। ব্যাস তাতেই ভাতশালায় তৃণমূল অফিসে জোড়া ফুলের পতাকা নামিয়ে সেখানে লাল ঝান্ডা পথপথ করে। আর সেখানে হাজির সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা। আসলে এটা দখল না, দেখেন আমি প্রথম থেকে বলছি এই লড়াইটা আজকে ডোমকলের মানুষ তাদের ইগোতে নিয়েছে, ডোমকলের মানুষ লড়ছে। আমি প্রথম থেকে বলছি এই লড়াইটা আমার না। যার ফলে দলে দলে কালকে 19 নম্বর ওয়ার্ডে দেখেছেন পার্টি অফিস তারা ছেড়ে দিয়েছে, দিয়ে ওয়ার্ড সভাপতি সহ আরও সবাই যুক্ত হয়েছে। আজকে 14 নম্বর ওয়ার্ডের ভাতশালা গ্রাম, যারা এই গ্রাম সম্পর্কে জানে, ডোমকলের ইতিহাস জানে, তারা জানে যে আজকে কি ধরনের ঐতিহাসিক ঘটনা ভাতশালা গ্রামে হলো। আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও, কেন? ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছে। তারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান?